আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আশা করছি শুনতে পাচ্ছ, সবাই শুনতে পাচ্ছ আর কি। জি তো স্যার। চলো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। আমরা ঈদের আগে পর্যন্ত পড়ছিলাম হচ্ছে আমাদের এখানে যাই, রিডিং স্কিল। তো রিডিং স্কিলের আমরা না, ছোট ভাইয়া রিডিং স্কিল না, আমাদের এটাকে কারিয়ারের থার্ড ইয়ার নন ফিকশনাল প্রোজ আমরা অফ ম্যারেজ এন্ড সিঙ্গেল লাইফ করছিলাম। করতেছিলাম। ওহো, সরি। আমি তো ফার্স্ট ইয়ারের গ্রুপে মনে হয় লিংক দিয়ে দিয়েছি। এই দেখো, যাই হোক, সরি। হ্যাঁ, আমি আসলে তোমাদের গ্রুপে দেওয়ার কথা, কিন্তু আমি ফার্স্ট ইয়ারের গ্রুপে দিয়ে বসে আছি। ফার্স্ট ইয়ারের ক্লাসটা হচ্ছে তোমাদের পরের ক্লাস। দেখো দেখি কাণ্ড। আচ্ছা, আমি তাহলে ইয়েতে চলে যাই। আমরা পড়ছিলাম হচ্ছে নন ফিকশনাল প্রোজ, তাই না? ওকে, তো চলো তাহলে আমরা এটা পড়ি। আচ্ছা, অনেকে মনে হয় ওয়েট করতেছে তাহলে যে লিংক পাবো এরকম কিছু। আমি দেখি লিংকটা আরেকবার দেই। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে চলো আমরা আমাদের যে অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ এটা আমরা শেষ করি। আমরা এর আগে এইটুকু পড়েছিলাম, এই জিনিসগুলো একটু পড়েছিলাম। আমরা আজকে সরাসরি এই আগে এই টেক্সটটা পড়ি। টেক্সটটা পড়ে গতদিন আমরা পড়তে পড়তে, ওই যে ঈদের আগে ছিল তো, গল্প পড়তে পড়তে আমরা সময় শেষ করেছিলাম। আজকে আমরা টেক্সটটা পড়ি, টেক্সটটা পড়ার পরে আর যাবতীয় যা কিছু। আর আরেকটা বিষয় এখানে, যে কয়েকটা টেক্সট আছে, আমরা সবগুলিরই টেক্সটগুলো পড়বো আর কি, পড়তে হবে। এটা একটু বোরিং লাগবে, বিশেষ করে এখানে অফ অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ মজা লাগবে, অফ গ্রেট প্লেস মজা লাগবে, অফ লাভ এটা মজা লাগবে, কিন্তু বাকিগুলো প্ল্যান্টেশন, ট্রুথ, তারপর রেভেন্স, এগুলো অত মজা লাগবে না। কিন্তু তারপরেও এগুলো আমাদেরকে পড়তে হবে আর কি। এগুলো পড়লে যেটা হবে যে বিভিন্ন চাকরিগুলোর পরীক্ষাতে এই অনেক রেফারেন্স তুমি দিতে পারবা, যেটা ফ্রি হ্যান্ড রাইটিং এ তোমাকে হেল্প করবে। পাশাপাশি চাকরির পরীক্ষাগুলোতে এখান থেকে কোটেশন তুলে দেয়, যেটা এক্সপ্লেইন করো। তখন বিশেষ করে যে অফ গ্রেট প্লেস এবং ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ এই দুটা থেকে খুব বেশি আসে, আর অফ রেভেন্স থেকে একটা আসে আর কি। তো এই জন্য এগুলোর ব্যাপারে একটু সচেতন হয়ে পড়তে হবে। তো চলো আমরা অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফটা মানে আবারও পড়ি। আমরা মেইন টেক্সটে সরাসরি চলে আসতেছি এবং বাকিগুলো আমরা সামারি টামারি পরে দেখবো। ওকে, দেখো মেইন টেক্সটে যেটা বলতেছে সেটা হচ্ছে যে হি দ্যাট হ্যাথ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন হ্যাড গিভেন হোস্টেস টু ফরচুন, for they are impediments to great enterprises either of virtue or mischief। বলা হচ্ছে হি দ্যাট, এখানে দ্যাট দিয়ে হি এর পরে হু দিলে বেশি ভালো হতো, তাই না? তবে এখানে হি দ্যাট দিয়েছে, আগেকার ইংলিশটা হয়তো বা এইভাবে ইউজ করা হতো সেই হিসাবে। তো এখানে বলতেছে যে হি দ্যাট, অর্থাৎ ওই ব্যক্তি যার স্ত্রী কন্যা রয়েছে বা স্ত্রী ছেলে মেয়ে রয়েছে আর কি, স্ত্রী পুত্র কন্যা আর কি, চিলড্রেন মানে তো পুত্র কন্যা। তো ওয়াইফ এবং বাচ্চা কাচ্চা যার রয়েছে, সে মূলত ভাগ্যের কাছে, নিয়তির কাছে নিজেকে সঁপে দিয়ে ফেলেছে, বা নিয়তির কাছে সে জিম্মি হয়ে পড়েছে। হোস্টেল মানে এক ধরনের জিম্মি হয়ে পড়েছে। এবং এই যে ওয়াইফ এবং বাচ্চা কাচ্চা, তারা হচ্ছে বড় বড় যে কোনো এন্টারপ্রাইজের ক্ষেত্রে, বড় বড় যে কোনো উদ্যোগের ক্ষেত্রে
এক ধরনের প্রতিবন্ধকতা, সেটা ভালো কাজই হোক বা খারাপ কাজই হোক। এটা একটু বোঝার বিষয় আছে এই কথাটা। এক কথায় এরকম যে ধরো তোমার ওয়াইফ আছে, তোমার বাচ্চা কাচ্চা আছে, তুমি একটা ভালো কাজ করতে যাচ্ছ। ধরো তুমি জনগণের জন্য রাজনীতি করতে যাবা, বাংলাদেশের রাজনীতির এখন এই অবস্থা, জনগণের রাজনীতি করতে যাবে, এটা একটা ভালো দিক। কিন্তু তুমি যেতে পারবা না, কারণ তোমার ওই যে ওয়াইফ আছে, তার জন্য বাচ্চা কাচ্চা আছে, তাদের জন্য ইনকাম করতে হবে, তাদেরকে খাওয়াতে হবে। তোমার যদি খাওয়ানোর ইয়েও না থাকে, তারপরে তারা তোমাকে টেনে ধরবে। কারণ আপনি যদি ইয়েতে যান, পলিটিক্স করতে যান, বলা তো যায় না, আপনার উপরে আপনাকে মেরেও ফেলতে পারে। তখন আমাদের কি হবে? আমরা তো ইয়াতিম হয়ে যাব। এই যে কথাবার্তা, এর জন্য তুমি ভালো কাজ করতে পারবা না। এবার মিসচিপটা কি? তুমি খারাপ কাজও করতে পারবা না। যখন তুমি, তোমার বাচ্চা কাচ্চা আছে, ওয়াইফ আছে, তখন তুমি একটা খারাপ কাজ করতে গেলে, দেশদ্রোহী কোনো কাজ করতে গেলে, তোমার মনে হবে যে আচ্ছা, আমি যদি এই কাজটা করি, আমাকে তো ধরবে, পাশাপাশি আমার ওয়াইফ, বাচ্চা কাচ্চা বা আমার ফ্যামিলিকেও শেষ করে ফেলবে। বা আমি যদি একটা মানুষকে হত্যা করতে যাই, তখন একটা যদি মেয়ে মানুষ হয়, তাহলে আমার ওয়াইফের কথা মনে পড়বে, আমার মায়ের কথা মনে পড়বে, বোনের কথা মনে পড়বে। যদি কোনো বাচ্চা কাচ্চাকে হত্যা করতে যাই, আমার নিজের বাচ্চা কাচ্চার কথা মনে পড়বে। তো এক কথায় তুমি খারাপ কাজ এবং ভালো কাজ দুটাই করতে পারবা না যদি তোমার ওয়াইফ এবং বাচ্চা কাচ্চা থাকে। তারা এক ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি করে। Certainly the best works and the greatest merit for the public have proceeded from the unmarried or childless men, which both in affection and means have married and endowed the public. বলছে নিশ্চিতভাবেই জনকল্যাণমূলক যে কোনো কাজ, এগুলো হচ্ছে অবিবাহিত লোক যারা রয়েছে তাদের দ্বারা, অথবা যে সমস্ত লোকের বাচ্চা কাচ্চা নাই, বিয়ে করেছে কিন্তু বাচ্চা কাচ্চা নাই, বাচ্চা কাচ্চা হয়নি, তাদের দ্বারাই সম্ভব হয়ে থাকে। এবং হুইজ বোথ ইন অ্যাফেকশন, এটা মানুষ অনেক সময় জনগণের প্রতি ভালোবাসা থেকেও করে থাকে। অ্যান্ড মিনস হ্যাভ ম্যারিড এন্ডোর টু পাবলিক। এবং আরেকটা বিষয় আছে যে অনেকে আছে যে জনগণের জন্য ভালো কাজ করতে গিয়ে সারাটা জীবন উৎসর্গ করে দেয়, পাবলিকদের উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করে দেয়, এবং এমনকি বিয়ে শুদ্ধ করে না, এরকম লোকও আছে। তো এখানকার ব্যাপারটা এরকম যে যারা বিয়ে করেনি, তার মানে কি তার এনাফ টাইম আছে, তার হয়তো ওরকম বিজনেস করা লাগে না, চাকরি বাকরি করা লাগে না, বা চাকরি বাকরি করার পরে হলেও সেই লোকটা কি হয়, অনেক টাইম দিতে পারে। তোমরা যারা বিয়ে করোনি কিন্তু চাকরি বাকরি করো, দেখবা 5টা বা 6টা তুমি অফিস থেকে বের হওয়ার পরে পরের দিন পর্যন্ত তোমার অনেক টাইম। এবং তুমি 6টায় অফিস থেকে বের হওয়ার পরে, আমি যে ঢাকা শহরের উদাহরণ দেই বা যে কোনো শহরের উদাহরণ দেই, তাহলে অফিস থেকে বের হওয়ার পরেও তখন থেকে তুমি রাত 10টা 12টা পর্যন্ত তুমি বাহিরেই থাকতে পারবা। তোমার বন্ধু বান্ধব বা যদি কোনো চ্যারিটি ওয়ার্ক বা অন্যান্য কোনো কাজগুলো করে থাকো জনগণের জন্য, সেগুলো তুমি খুব সুন্দরভাবে করতে পারবা। তোমাকে কেউ বলবে না বাড়িতে আসো, বাচ্চা কাঁদতেছে, বাচ্চাকে দেখতে হবে, বাচ্চাকে টাইম দিতে হবে, এরকম কিছু নাই। সুতরাং যেই ব্যক্তির বাচ্চা কাচ্চা নাই, সেই ব্যক্তি বড় বড় কাজ করতে পারে। আরেকটা জিনিস, যখন তোমার বাচ্চা কাচ্চা ওয়াইফ থাকবে না, তখন তুমি তোমার নিজের জীবনের অতটা মায়া কাজ করবে না, এবং তুমি অন্যের উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়বা, অন্যকে বাঁচানোর জন্য, অন্যের ইয়ের জন্য ঝাঁপিয়ে পড়বা। তখন তোমার দ্বারা বড় বড় কাজ সম্ভব। বাট যদি স্ত্রী বা বাচ্চা কাচ্চা থাকে, তখন তুমি এই কাজগুলো আর করতে পারবা না। এবং এই জন্য যেটা হয় যে এই কাজগুলো, বড় বড় এই কাজগুলো মানুষ করে থাকে অনেক সময় মায়া বা অ্যাফেকশনের জন্য এই কাজটা করে থাকে, জনগণের উদ্দেশ্যে একটা মায়া কাজ করে। আবার অনেক সময় যেটা হয় যে অনেক মানুষ রয়েছে যারা ভালো কাজ করতে গিয়ে বা পাবলিকদের উদ্দেশ্যে কাজ করতে গিয়ে অনেক সময় আছে সারা জীবন অবিবাহিতই থেকে যায়। আচ্ছা, yet it were great reason that those that have children should have greatest care of future times, unto which they know they must transmit their dearest pleases. বলা হচ্ছে যে yet it were greatest reason, তারপরেও এটা একটা বড় কারণ, that those that have children, বলছে যাদের বাচ্চা কাচ্চা রয়েছে সেই সমস্ত লোকগুলোর ক্ষেত্রে বলতেছে যে তবু এটা একটা বড় কারণ যে যাদের সন্তানাদি রয়েছে তাদের ভবিষ্যৎ সম্পর্কে অনেক কেয়ারফুল থাকতে হয়, বা ভবিষ্যৎ সময় বা ভবিষ্যৎ বিষয়ে অনেক যত্নশীল হতে হয়। এবং unto which they know they must transmit, এবং তারা একটা বিষয় অবশ্যই জানে যে তারা তাদের যে প্রিয় জিনিসগুলি সেটা অবশ্যই অন্য কারো কাছে ন্যস্ত করতে হবে, বা উত্তরাধিকার থাকলে তার কাছে দিয়ে যেতে হবে, ট্রান্সমিট করতে হবে, বা কিছু অঙ্গীকার থাকে ওয়াইফ বা বাচ্চা কাচ্চাদের প্রতি, সেগুলো তাকে ফুলফিল করতে হয়।
হ্যাঁ মিউট আছে তো। আচ্ছা, এই যে এটাই বলতেছে যে কেন এই বিবাহিত দ্বারা বা বাচ্চা কাচ্চা যাদের আর রয়েছে তাদের দ্বারা বড় কাজ হয় না। এটার একটা কারণ হচ্ছে ওই যে বলতেছে যে তারা গ্রেট ইম্পেডিমেন্ট। তারপরে এখানে আরেকটা কথা বলতেছে যে তাদের ওই ফ্যামিলির প্রতি একটা অঙ্গীকার থাকে, ওয়াইফকে সারা জীবন খাওয়াতে হবে, তাকে ভালো রাখতে হবে, এই একটা অঙ্গীকার থাকে। বাচ্চা কাচ্চা যেগুলো হবে তাদেরকে বড় করতে হবে, মানুষ করতে হবে, এই একটা অঙ্গীকার থাকে বাবা মা ফ্যামিলি সবকিছুর প্রতি। তো এর জন্য যেটা হয় যে তারা ওই অন্য কোনো রিস্ক নিতে পারে না, বড় কোনো কাজ করতে পারে না, এবং তাদের দ্বারা তেমন বড় কিছু করাও সম্ভব হয় না। Sometimes there are who though they lead a single life, yet their thoughts do end with themselves and account future times impertinence. বলা হচ্ছে তারপরেও কিছু লোক আছে যারা হচ্ছে সিঙ্গেল লাইফ লিড করে, তাদের মধ্যে অনেকেই রয়েছে যে তারা তাদের নিজেদেরকে নিয়েই সারাটা জীবন কাটিয়ে দেয়, নিজেদেরকে নিয়ে চিন্তা করতে করতেই সারাটা জীবন কাটিয়ে দেয়, এবং অ্যান্ড অ্যাকাউন্ট ফিউচার টাইমস ইম্পার্টিনেন্স, এবং ভবিষ্যতের সীমাহীনতার বিষয় নিয়ে তারা হচ্ছে মানে ভাবে না। ব্যাপারটা এরকম যে অনেক লোক আছে না যে আমি তো একা, আমার আর কি করতে হবে, আমি আর কি করব, আমি শুয়ে বসে কাটিয়ে দেব। দেখবা একা মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রেই নেশাগ্রস্ত হয়ে থাকে, বা তারা কিন্তু অনেক একা মানুষ আছে তারা কিন্তু তেমন কিছু করে না, নেশা করতে করতে শেষ হয়ে যায়, ঘুমাতে ঘুমাতে শেষ হয়, অলস। দেখা যাচ্ছে একটা ছোট্ট জবে আছে ঢুকেছে, ওইটা দিয়ে সে তার জীবন পার করে দিয়েছে, এরকমটাও হয়। মানে একা থাকার একটা খারাপ দিকও রয়েছে। তারা তাদের ফিউচার নিয়ে অতটা হিসাব নিকাশ করে না, এবং তারা তাদের হচ্ছে ফিউচার নিয়ে যতটা হিসাব নিকাশ করে সেটা সব ক্ষেত্রেই স্বার্থ কেন্দ্রিক, মানে নিজেকে নিয়ে সবসময় চিন্তা করে, এবং এটা করেই ওই যে একটু ভালো থাকার জন্য অনেকেই নেশাগ্রস্ত হয়ে যায়, এই টাইপের। Nay, there are some other that account wife and children but as a bill of charges. কিছু লোক আছে, বলতেছে এটা ছাড়াও কিছু লোক আছে যারা অবশ্য সিঙ্গেল থাকে সারা জীবন, এবং তারা একটা লজিক দেখায় যে ওয়াইফ এবং বাচ্চা কাচ্চা যে থাকবে এদেরকে খাওয়াবো কি, বিল অফ চার্জেস, মানে তারা যেন হচ্ছে টাকা পয়সা খরচ করার বিল, মানে টাকা পয়সা খরচ। এরকম অনেক লোক আছেন আমাদের সমাজে যে বিয়ে তো করবো, বয়স হয়ে গেছে, দেখা যাচ্ছে যে 38, 35, 40 বয়স হয়ে গেছে, তারপরেও বিয়ে করতেছে না। বিয়ে করতে বললে বলবে যে একটু প্রতিষ্ঠিত হয়ে নি, কেবল চাকরিতে ঢুকেছি, কেবল 2 বছর 5 বছর হলো চাকরিতে ঢুকলাম, একটা বাড়ি করি, একটা গাড়ি করি, তারপরে বিয়ে করব। এই করতে করতে দেখা যায় যে শেষ বয়সে গিয়ে একটা বিয়ে করে, বাচ্চা কাচ্চার বয়স যখন 8-10 বছর সে তখন মারা যায়। এরকম অনেক লোক আছে কিন্তু তোমার সমাজেই দেখবা, তোমার আশেপাশে। তো এইটার এই কথাটা বলতেছে যে এরকম কিছু লোক আছে যারা ওই মনে করে যে তারা বিয়ে করলো, বাচ্চা কাচ্চা হলো, মানে তার খালি মানে শুধু টাকাই খরচ হতে থাকবে, এবং এইটাকে তারা এই বিল অফ চার্জেস হিসেবে ধরে নেয়। Nay, more there are some foolish risk covetous men who that take a pride in having no children because they may be thought so much they are richer. এছাড়াও কিছু বোকা লোভী বড়লোক মানুষ রয়েছে যারা মনে করে, যারা মানে একটা প্রাইড ফিল করে যে আচ্ছা আমার কোনো বাচ্চা কাচ্চা নেই, এটা একটা প্রাইডের বিষয়, একটা গর্বের বিষয়, এবং তারা মনে করে যে এতে করে তারা আরো অনেক বেশি ধনী হবে। মানে বাচ্চা কাচ্চা থাকলে কি হয় যে ওই যে টাকা পয়সা খরচ করবে, বাচ্চা এটা বায়না ধরবে, ওটা বায়না ধরবে, ধনী লোক সে, তারপরেও সে চাচ্ছে যে আমার ধন সম্পদটা যাতে কমে না যায়, এরকমটা অনেকেই চিন্তা করে। তো সেটাও বলতেছে যে এরকম অনেক ধনী লোক আছে যারা এরকমটা চিন্তা করে। আর একটা জিনিস চিন্তা করো যে এই এসেটা কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্টের জন্য কিন্তু প্রযোজ্য না, এটা ইউরোপ বা ইংল্যান্ডের জন্য তৎকালীন সময়গুলোতে বা পরবর্তী সময়গুলোতে জন্য এটা প্রযোজ্য। আমাদের এই সাবকন্টিনেন্টে কি হয় যে আমরা 50,000 টাকার বেতনে চাকরি করলে একটা ওয়াইফ চিন্তা করি, যদি এটা 75-1 লাখে চলে যায় তখন আমরা চিন্তা করি যে না এই ওয়াইফ দিয়ে হচ্ছে না, আরো একটা লাগবে। মানে এই সাবকন্টিনেন্টে যেটা হয় যে টাকা বেশি হলে আর ওয়াইফের কথা চিন্তা করে যে আরো, তখন ওই যে সুন্নত পালন করতে যায় আর কি। তো এটা ইউরোপিয়ান সোসাইটির জন্য আর কি, যারা টাকা পয়সা আছে কিন্তু তারপরেও তারা ওইটাকে মানে যাতে খরচ না হয়ে যায় এই জন্য সে বাচ্চা কাচ্চা নিতে চায় না, বা বাচ্চা কাচ্চা নিলে ওইটাকে খরচ হয়ে যাবে, এরকম বিষয়গুলো চিন্তা করে। For perhaps they have heard some talk such an one is a great rich man and another
except to eat, yea, but he hath a great charge of children, as if it were an abatement to his riches. আচ্ছা, হতে পারে এরকম যে বলছে ফর পারহ্যাপস, এই রিসেসরা কেন এটা করে থাকে, তাদের বাচ্চা কাচ্চা নাই বলে কেন তারা গর্ব করে থাকে। তো বলছে হতে পারে যে তারা এরকম কোনো কথাবার্তা বা কোনো গল্প শুনেছে যে কোনো একজন রিচ ম্যান, তার অনেক সম্পত্তি রয়েছে এবং অ্যানাদার একসেপ্ট ইট, এবং আরেকজন যার হচ্ছে মানে ওইরকম সম্পত্তি নাই, তারপরেও বাট হি হ্যাড এ গ্রেট চার্জ অফ চিলড্রেন, কিন্তু ওই ধনী ব্যক্তির অনেকগুলি বাচ্চা কাচ্চা রয়েছে এবং বাচ্চা কাচ্চার প্রতি তার অনেক টাকা খরচ হয়ে যায়, অ্যাজ ইফ ওয়ার অ্যান অ্যাবেটমেন্ট টু হিজ রিসেস, এবং এইটা মনে হয় যেন তার বাচ্চা কাচ্চা তার সম্পদ কমিয়ে দিচ্ছে বা খরচ করে ফেলতেছে। মানে হয়তো এরকম কোনো গল্প তারা শুনেছে যে হয় না যে এরকম যে পাশাপাশি গল্প করলে আরে অনেকে বলে থাকে যে আরে আমার তো এক ছেলে বা আমার তো বাচ্চা কাচ্চা নাই, মানে এক ছেলে বা দুই ছেলে তারা কিন্তু, বা এই যে একটা সিঙ্গেল ছেলে মেয়ে থাকলে তারা অনেকেই কিন্তু প্রাউড ফিল করে। আবার অনেকেই কেউ 3টা 4টা নিয়ে নিলেই তাকে, বর্তমান যুগে আমাদের দেশেও এটা চিন্তা করবা যে 3টা 4টা হয়ে গেলে কি রে এত বাচ্চা নিচ্ছিস, মানে তুই কেমনে চলবি, সামনে কেমনে চলবে, এত বাচ্চা কাচ্চা মানুষ করতে হবে তো, এটা ভদ্র ভাষায় বলে, আসল কথা হচ্ছে বলতে চায় যে খাওয়াতে হবে তো, যেন খাওয়ানো রিজিকের মালিক সে, এরকম একটা ব্যাপার। তো এখানে এটাই বলতেছে যে হয়তোবা এই রিচ লোকটা এরকম কোনো গল্প শুনেছে যে তো কোনো একজন ব্যক্তি রিচ ছিল, তার বাচ্চা কাচ্চা হওয়ার ফলে তার সে রিসেসটা কমে গেছে, ধন সম্পত্তি কমে গেছে, এরকম হয়তো কোনো গল্প শুনেছে, এবং সেই গল্প শোনার প্রেক্ষিতেই সে হয়তো বা ওই বাচ্চা কাচ্চা নিচ্ছে না বা বাচ্চা কাচ্চা না নেওয়াটাকে বা না হওয়াটাকে সে অনেক প্রাইডের অংশ হিসেবে মনে করতেছে। বাট দ্য মোস্ট অর্ডিনারি কজ অফ এ সিঙ্গেল লাইফ ইজ লিবার্টি। আচ্ছা, এখানে অনেকগুলি আমরা নেগেটিভ কারণ দেখলাম, এবার আমরা একটা পজিটিভ কারণ দেখি। সেটা হচ্ছে যে কি সবচাইতে সাধারণ যে কারণটা সিঙ্গেল লাইফ লিড করার, এটা হচ্ছে লিবার্টি, স্বাধীনতা। অনেক মানুষ আছে যে আমি তো বাচ্চা কাচ্চা বা ওয়াইফ বা বিয়ে করলেই তো শৃঙ্খলিত হয়ে যাব, ওই যে অফিস থেকে বের হয়ে রাত 12টা পর্যন্ত বাইরে থাকতে পারবো না, তারপরেও বিভিন্ন অনুষ্ঠান আসবে, একটু ট্যুরে যাব, এটা সেটা যাব, তখন কি করতে হবে, শ্বশুর বাড়ি গিয়ে বসে থাকতে হবে, ঘুমাতে হবে আর খাইতে হবে। তো এইটাকে অনেকে কিন্তু অপছন্দ করে। ইনফ্যাক্ট শুধু এটা না, যারা বিয়ে করেছে, বিয়ে করার পরে কিন্তু তারা আবার এই জিনিসটাকেই বলে যে না কোনো স্বাধীনতা নাই, ওই ওই যে কথা শুনতে হয়, কথা শুনে শুনে চলতে হয়, তারপরে বাচ্চাদেরকে টাইম দিতে হয়, ঈদের সময় একটু ঘুরবো বন্ধু বান্ধব নিয়ে, কি করতে হচ্ছে, শ্বশুর বাড়িতে গিয়ে বসে থাকতে হচ্ছে একা একা। তো এরকমটা অনেকেই মনে করে। তো এই জায়গা থেকে তারা এই লিবার্টি, স্বাধীনতা, ফ্রিডম, এই জিনিসটাকে চিন্তা করে অনেকে বিয়ে করে না, স্পেশালি ইন সার্টেন সেলফ প্লিজিং অ্যান্ড হিউমারাস মাইন্ড। বিশেষ করে যারা হচ্ছে খুব মজাদার লোক এবং যাদের মনটা অনেক হিউমারাস, তারা এই লিবার্টিটা পছন্দ করে। হুইচ আর সো সেন্সেবল অফ এভরি রেস্ট্রেইন্ট অ্যাজ দে উইল গো নিয়ার টু থিঙ্ক দেয়ার গার্ডেলস অ্যান্ড গার্টার্স টু বি বাউন্ড অ্যান্ড শেকলস। বলতেছে যে এই সিঙ্গেল লাইফ লিড করার কমন একটা অর্ডিনারি একটা কারণ হচ্ছে স্বাধীনতা হচ্ছে চায় মানুষ, এবং যে সমস্ত লোক নিজে নিজে অনেক মানে মজায় থাকতে চায় বা অনেক হিউমারাস মাইন্ডেড, তারা কোন রকম মানে সেন্সিবল অফ এভরি রেস্ট্রেইন, তারা প্রত্যেকটা বাধা বিপত্তির ব্যাপারেই তারা একটা রিয়াকশন দেখায়, কোন রকমের বাধা বিপত্তি তারা পছন্দ করে না। ইনফ্যাক্ট তারা তাদের যে মাজায় বেল্ট এবং গলায় যে হচ্ছে পড়তে হয়, ওই যে কি বলে এটাকে, গলায় টাই পড়তে হয়, এটাকে অনেকে বন্ডস অ্যান্ড শেকলস হিসেবে চিন্তা করে, যে মাজায় কেন বেল্ট পড়তে হবে আর গলায় কেন টাই পড়তে হবে, এটা অনেকটা শিকলের মতো, এটা অনেকটা বাধার মানে বেঁধে ফেলার মতো। তো এইটাকে অনেকে পছন্দ করে যারা হচ্ছে এই ফ্রি উইলে, তারা ওই সাধারণ কোনো বন্ধনী, সাধারণ কোনো রেস্ট্রিকশন, সেটাকেও তারা অনেক এইটাতেও অনেক সেন্সিবল হয়ে পড়ে এবং তারা অনেক রিয়াক্ট করে। তারা সব ক্ষেত্রেই স্বাধীনতা চায়। এবার দেখো অনেক গুরুত্বপূর্ণ একটা, এই কোটেশনগুলো মুখস্থ রাখতে হবে। এই কোটেশনটা, এগুলোই কোটেশন, এই কোটেশন এইগুলোকে মুখস্থ রাখতে হবে। এগুলো কোটেশন হিসেবে মুখস্থ রাখতে হবে। দেখো এখানে বলতেছে যে আনম্যারিড মেন আর বেস্ট ফ্রেন্ডস, বেস্ট মাস্টার্স, বেস্ট সার্ভেন্ট। বলতেছে যে সমস্ত মানুষ অবিবাহিত তারা বেস্ট ফ্রেন্ড হয়ে থাকে,
মানে তোমার যে সমস্ত বন্ধু অবিবাহিত, বিয়ে করেনি এখনো, দেখবা যে কোনো প্রয়োজনে তাকে যখন তখন তুমি ডাকলেই পাচ্ছ, রাত 1টা 2টা 10টা 12টা সকাল দুপুর সব সময় তাকে পাচ্ছ। তাহলে বেস্ট ফ্রেন্ড হিসেবে কাজ করবে, তোমার দুঃখে দুর্দিনে এসে ঝাঁপিয়ে পড়বে। বেস্ট মাস্টার, যে সমস্ত মাস্টার প্রভু বা হচ্ছে সমাজের উচ্চবিত্ত শ্রেণী যাদের বাচ্চা কাচ্চা নাই, ওয়াইফ নাই, তারা দেখবা তাদের ধন সম্পত্তি মানুষের উদ্দেশ্যে বিলিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো এই দিক দিয়ে বলা হচ্ছে তারা বেস্ট মাস্টার। তারা তাদের অধীনস্থ কর্মচারী কর্মকর্তা তাদের সাথে খুব ভালো ব্যবহার করে। তাদের দেখা যাচ্ছে একটু এদিক সেদিক হলো, এই নে 10,000 টাকা, ঈদ সেলিব্রেশন কর, বা এই নে তোর মেয়ের বিয়ে, এই নে 20,000 টাকা, এই নে 50,000 টাকা, এরকম করবে তারা, কারণ তারা বেস্ট মাস্টার হয়ে থাকে। বেস্ট সার্ভেন্ট, হ্যাঁ, ওই সমস্ত লোক যাদের ওয়াইফ নেই, বাচ্চা কাচ্চা নেই, তারা খুব ভালো চাকরিজীবী হতে পারে, বা হচ্ছে চাকর হতে পারে বাড়ির। মানে এক কথায় তারা হচ্ছে কাজের দিক থেকে পটু, মানে তার ওই যে টাইম নাই, বাড়িতে যেতেই হবে, বাচ্চাকে টাইম দিতেই হবে, ওয়াইফের জন্মদিন পালন করতেই হবে, এরকম কোনো তাড়া নাই তার। তখন সে কি করতেছে, সে অফিসে কাজ করতেই আছে, অফিস টাইমের পরেও সে কাজ করতেছে। ইনফ্যাক্ট ওই হচ্ছে যদি এরকমটা হয় যে সে কোনো বাড়িতে মানে বাড়ির চাকর হয়ে থাকে, তাহলে কি তার যেহেতু ওয়াইফ নাই, বাচ্চা কাচ্চা নাই, তার দেশের বাড়িতে যাওয়ারও দরকার হয় না, সে ঈদের ভেতরেও বাড়িতে কাজ করে। মানে এরকমটা বোঝাচ্ছে যে যে সমস্ত লোক অবিবাহিত তারা একই সঙ্গে বেস্ট ফ্রেন্ড, বেস্ট মাস্টার এবং বেস্ট সার্ভেন্ট, বাট নট অলওয়েজ বেস্ট সাবজেক্ট। কিন্তু সবসময় তারা বেস্ট সাবজেক্ট না, সবসময় তারা ভালো মানুষ না। মানে যদি তার ওয়াইফ না থাকে, বাচ্চা কাচ্চা না থাকে, তাহলে এই সমস্ত মানুষ সবসময়ের জন্য ভালো মানুষ হয় না। কেন? For they are like to run away and almost all fugitives are of that condition. এবং যদি এই বাচ্চা কাচ্চা না থাকে, তাহলে এই সমস্ত লোকগুলো কি হয়, যে কোনো সময় দেখবা পালিয়ে যাবে। তোমার বাড়িতে কাজ করে, জিনিসপাতি নিয়ে পালিয়ে চলে গেল। তারপরে এবং তুমি তাকে আর ধরতেও পারবে না, কারণ তার তো ওই বউ বাচ্চা নাই, কাকে গিয়ে ধরবে, কাকে গিয়ে বলবে। অলমোস্ট অল ফিউজিটিভস আর অফ দ্যাট কন্ডিশন। এমনকি সমস্ত পলাতক লোকের ক্ষেত্রেই এই জিনিসটাই দেখা যায় যে তাদের ফ্যামিলি, সংসার, বাচ্চা কাচ্চা ওই রকমটা তেমন নেই। বা আরেকটা জিনিস, তাদের ওই রেসপন্সিবিলিটির যে জ্ঞান, সেই জ্ঞানটাও নাই। তারা ফ্রিডমটাকে এত বেশি ভালোবাসে যে তাদের বাচ্চা কাচ্চা ওয়াইফদের চাইতেও ফ্রিডমটাকে তারা বেশি, বা লিবার্টিটাকে তারা বেশি প্রায়োরিটি দেয়। আচ্ছা, এখন আমাকে একটু থার্ড ইয়ারে যখন তোমরা পড়ো, তখন তোমাদের এই যে আমি যে আলোচনাটা করলাম, এইখান থেকেই এইটা যদি এক্সপ্লেনেশন হিসেবে দেয় পরীক্ষায়, এইখান থেকে এটাকেই তোমার এক্সপ্লেইন করতে পারতে হবে। এই যে আমি যে আলোচনা করলাম এগুলোই আছে, তোমরা এরপরে গাইড বইটা একটু করে দেখবা, তাহলে দেখবা যেগুলো এক্সপ্লেইন করতে পারতেছো, এবং এগুলো ফ্রি হ্যান্ডে এক্সপ্লেইন করতে হবে অনেক সময়। হ্যাঁ, এটা একটা প্রশ্ন আছে শর্ট। হ্যাঁ, একটা শর্ট প্রশ্নই আছে যে এক্সপ্লেইন ইট, তো তখন এটাকে এক্সপ্লেইন করতে পারতে হবে এগুলো। এবং শুধু ওটাই বলছিলাম যে এই যে এইটাকেই ধরো দিয়ে দিবে হচ্ছে চাকরির পরীক্ষায়, এক্সপ্লেইন করো। তো এই জন্য এগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। স্যার এখানে সাবজেক্ট বলতে কি একজন নাগরিককে বোঝানো হচ্ছে? নাগরিক, মানুষ, ব্যক্তি। এই নাগরিক বলতে এরকম যে দেশের নাগরিক, ব্যাপারটা এরকম না। মানে একজন মানুষ, যে লোকটার ওয়াইফ নাই, বাচ্চা কাচ্চা নাই, ফ্যামিলি নাই, সেই লোকটা ভালো মানুষ হবে এটা রেয়ার হয়। ভালো, ওই যে বললাম যে তার এগুলো কিছুই নাই, সে কি করতেছে, অকাতরে টাকা পয়সা বিলাই দিচ্ছে, আবার দেখা যাচ্ছে নেশা করতেছে, অথবা দেখা যাচ্ছে যে উল্টাপাল্টা আচরণ, একটু এদিক সেদিক হলে সে ওখান থেকে পালিয়ে চলে যাচ্ছে। কারণ তার তো ওই যে টাকার দরকার নাই, হয়তো 1 লাখ টাকা জমেছে, বা সে ওটা নিয়ে ওই টাকা দিয়ে আনন্দ ফুর্তি করে এসে আবার কোনো কাজে ঢুকবে, এরকম। এখানে ওই যে তোমরা বিভিন্ন বইটই দেখবা, কোথাও নাগরিক বলতেছে, কোথাও ব্যক্তি বলতেছে, সাবজেক্ট বলতেছে। তো এটা এক এক জায়গায় এক এক জিনিস। যাহাই নাগরিক, হ্যাঁ, তাহাই হচ্ছে ব্যক্তি, মানুষ। ধরো এরকমের ব্যাপারটা এরকম হতে পারে যে নাগরিক হিসেবে সে সুবিধার লোক নয়, বা ব্যক্তি হিসেবে সে সুবিধার লোক নয়, বা মানুষ হিসেবে সুবিধার নয়, ওই একই জিনিস। দেখো, এ সিঙ্গেল লাইফ ডোথ ওয়েল উইথ চার্চম্যান। এবার বলতেছে সিঙ্গেল লাইফ কাদের জন্য ভালো? সিঙ্গেল লাইফ হচ্ছে যারা চার্চের যাজক, তাদের জন্য খুব ভালো। ফর চ্যারিটি, কারণ এটা তাদের জন্য ভালো। তারপর চ্যারিটি উইল হার্ডলি ওয়াটার দ্য গ্রাউন্ড হোয়ার ইট মাস্ট ফার্স্ট ফিল দ্য পুল। এবং তারা চ্যারিটি করতে পারে খুব ভালো। বলছে যে তাদের দ্বারা চ্যারিটি কাজটা খুব ভালো করা যেতে পারে, কারণ তারা হচ্ছে ওই, মানে এখানে একটা মেটাফর ইউজ করেছে যে একাকী, বা মানে যে সমস্ত লোক একা, মানে বিয়ে করেনি বা বউ ছেলে পেলে নাই, তারা ধর্মযাজক হওয়ার জন্য ভালো। এবং
তারা হচ্ছে অন্যের কল্যাণ করার চেয়ে আত্মকল্যাণ হবে এই জিনিসটা তারা অতটা হচ্ছে বেশি চিন্তা করে না। এই যে হার্ডলি বলতে কম, ওয়াটার দ্য গ্রাউন্ড হোয়ার ইট মাস্ট ফার্স্ট ফিল এ পুল, এটা একটা হচ্ছে তোমার বলতে পারো একটা ফ্রেজের মতো, যেটার মানে হচ্ছে অন্যের কল্যাণ কামনা করা আত্মকল্যাণকে বাদ দিয়ে, হ্যাঁ, মানে অন্যকে নিয়ে চিন্তা করা। তো বলা হচ্ছে যে সমস্ত লোক এই সিঙ্গেল লাইফ লিড করে, তার আমরা ইনফ্যাক্ট জানি যে ক্রিশ্চিয়ানিটিতে যারা যা হচ্ছে পোপ, যা তারপর যাজক বা নান, তাদের ক্ষেত্রে কি আছে, বিয়ের ব্যাপারটাতে একটা রেস্ট্রিকশন আছে, তো তারা বিয়ে করতে পারবে না। তো এক্ষেত্রে সেটাই বলতেছে, it is indifferent for judges and magistrates, for if they be facile or corrupt, you shall have a servant 5 times worse than a wife। বলতেছে যে এইটা আবার এটা চার্চম্যানদের জন্য সিঙ্গেল লাইফটা ভালো, এটা বলতেছে। বাট এটা যদি জাজ হয়ে থাকে, কোনো একটা বিচারক অথবা কোনো একটা ম্যাজিস্ট্রেট যদি বিচারক হয়ে থাকে, তখন কি হয় বলতেছে এটা তাদের ক্ষেত্রে আলাদা আর কি, আলাদা বিষয়। এখানে ইনডিফারেন্ট মানে উদাসীন, এখানে উদাসীন বলতে তাদের ক্ষেত্রে এই বিষয়টা আর কি কোনো আসে যায় না, মানে বিচারক এবং ম্যাজিস্ট্রেটদের বেলায় বিয়ে করা বা না করা এই বিষয়টা নিয়ে আর কি তেমন কোনো বিষয় না আর কি। এবং এটা বলতেছে যে ইফ দে বি ফ্যাসাইল অ্যান্ড করাপ্ট, যদি তারা হচ্ছে করাপ্টেড হয়ে থাকে, দুর্নীতি পরায়ণ হয়ে থাকে এবং ফ্যাসাইল হয়ে থাকে, অর্থাৎ সহজে প্রভাবিত হয় কারো দ্বারা, তাহলে ইউ শ্যাল হ্যাভ এ সার্ভেন্ট 5 টাইমস ওয়ার্স দেন আ ওয়াইফ। বলছে তাহলে এই সমস্ত লোকগুলি একটা ওয়াইফ থাকা চাইতে যদি সিঙ্গেল থাকে তারা আরো বেশি খারাপ হয়। মানে এক কথায় যে যদি জাজ এবং ম্যাজিস্ট্রেটের বিষয়টা হয়ে থাকে তাহলে তাদের ওয়াইফ থাকুক বা না থাকুক এটা কোনো বিষয় না, কিন্তু যদি তারা করাপ্টেড হয়ে থাকে তাহলে তার ওয়াইফ থাকুক বা না থাকুক তারা আসলে মানে 5 গুণ বেশি খারাপ। হ্যাঁ, যদি তারা দুর্নীতি পরায়ণ হয়ে থাকে এবং সহজেই যদি হচ্ছে প্রভাবিত হয় তাহলে তারা আরো মানে 5 গুণ বেশি অন্যায় করতে পারে, সেক্ষেত্রে তাদের বাচ্চা কাচ্চা থাক বা না থাক। এবার আসতেছে সোলজারদের ক্ষেত্রে, মানে যোদ্ধা যারা। ফর সোলজার্স আই ফাইন্ড দ্য জেনারেলস কমনলি ইন দেয়ার hortative put men in mind of their wives and children, and I think the despising of marriage amongst the Turks, মানে তুরস্কের লোকজন আর কি, টার্কস মেক দ্য ভালগার সোলজার মোর বেস। বলতেছে সোলজারদের ক্ষেত্রে, সৈন্যদের বেলায় আমি একটা জিনিস দেখেছি, এখানে আমাদের স্পিকার বলতেছেন যে যারা হোর্টেটিভস যারা রয়েছে, অর্থাৎ তারা যারা হচ্ছে কি বলে এটা, লড়াই করার পূর্বে আর কি। আরেকটা জিনিস হচ্ছে এখানে জেনারেল বলতে এই সোলজারদের ভেতরে বা আর্মি সেনাবাহিনীর ভেতরে জেনারেল একটা পদ আছে না, তো এই পদ পদবীর যে লোকেরা আছে তারা কমনলি এই সমস্ত যুদ্ধে যাওয়ার আগে সোলজারদেরকে তাদের স্ত্রী, তাদের বাচ্চা কাচ্চাদের কথা মনে করিয়ে দেয়, স্মরণ করিয়ে দেয় এবং তাদের কর্তব্য বা কাজকে সঠিকভাবে পালন করতে এভাবে তারা অনুপ্রাণিত করে। এবং আমাদের স্পিকার বলতেছেন যে আমার মনে হয় এই বিয়ের ব্যাপারটা, আই থিঙ্ক দ্য ডেসপাইজিং অফ ম্যারেজ অ্যামংস্ট দ্য টার্কস, বলতে চাই যে বিয়ের ব্যাপারে যে একটা অনীহা এটা টার্কিশ যোদ্ধাদের ভেতরে সবচেয়ে বেশি, এবং এর কারণেই তারা হচ্ছে সবচেয়ে খারাপ টাইপের হচ্ছে সোলজার। মানে তারা যে কোনো কাজ করতে আর কি একটুকু কুণ্ঠাবোধ করে না, এবং কি যুদ্ধক্ষেত্রে তারা অনেক ভালো করে, অর্থাৎ ওই সময়টাতে তারা যুদ্ধক্ষেত্রে ভালো করতেছিল, সেটার কথা বলতেছে। যে বিয়ের ব্যাপারে যে তাদের একটা অবজ্ঞা, তাদের হচ্ছে মানে বিয়ে করে না, এর কারণেই তারা হচ্ছে এত বেশি নিষ্ঠুর হয়ে থাকে, এটা বলতেছে। আচ্ছা, আমি এটাকে একটু স্প্লিট করে নেই। এবার দেখো, সার্টেনলি ওয়াইফ অ্যান্ড চিলড্রেন আর এ কাইন্ড অফ ডিসিপ্লিন অফ হিউম্যানিটি। বলছে মানবতার ক্ষেত্রে যদি কোনো মানুষের বাচ্চা কাচ্চা থাকে এবং ওয়াইফ থাকে তাহলে এটা অবশ্যই তাকে একটা ডিসিপ্লিনের ভেতরে নিয়ে আসে।
তোমার বাচ্চা কাচ্চা নাই, একটা একটা তুমি একটা সোসাইটি চিন্তা করো, একটা দেশ চিন্তা করো যেখানে স্ত্রী নাই, সন্তান সন্ততি নাই, এইরকম একটা সমাজ কেমন হয়? অমানবিক হয়ে থাকে না? তো এটাই বলতেছে যে নিশ্চিতভাবে স্ত্রী এবং বাচ্চা কাচ্চা এটা মানুষকে মানবিক হতে শেখায়, বা মানবতার গুণাবলী অর্জন করতে শেখায়, বা তাকে নিয়ম কানুন থেকে শুরু করে সবকিছুই মেনটেন করতে শেখায়। এখানে ডিসিপ্লিন বলতে হচ্ছে ডিসিপ্লিন অফ হিউম্যানিটি বলতে মানবতা আর কি, মানবতার শিক্ষা, মানবতার শিক্ষা শেখায় আর কি। And a single man, though they may be many times more charitable because their means are less exhaust, yet on the other side they are more cruel and hard-hearted, good to make several inquisitors, because their tenderness is not so oft called upon. বলতেছে যে যদি কোনো সিঙ্গেল মানুষ হয়ে থাকে, মানে যার বাচ্চা কাচ্চা নেই, ওয়াইফ নেই, এরকম মানুষ যদি হয়ে থাকে, তো বলছে though they may be many time more charitable, বলছে এই সমস্ত লোক যদিও অনেক চ্যারিটেবল হয়, অনেক দাতব্য হয়, মানুষকে অনেক হেল্প করতে পছন্দ করে, কিন্তু তারপরেও বিকজ দেয়ার মিনস আর লেস এক্সজস্ট, বলছে যেহেতু তাদের মানে তারা শেষ হয়ে গেলে, নিঃশেষ হয়ে গেলে, তারা মারা গেলে কোনো কিছু আসে যায় না, সেহেতু অন্য দিক দিয়ে চিন্তা করলে তারাও আবার অনেক বেশি ক্রুয়েল, নিষ্ঠুর হয়ে থাকে এবং শক্ত হৃদয়ের মানুষ হয়ে থাকে। কারণ তাদের টেন্ডারনেস, তাদের যে হৃদয়ের যে দয়া মায়া মহানুভবতা, এগুলোকে আসলে কল করার তারা ওরকম সময় পায় না। মানে ব্যাপারটা হচ্ছে এটা একটা প্র্যাকটিসের বিষয়, দয়া মায়া মমতা এটা একটা প্র্যাকটিসের বিষয়। এটা যদি কেউ না চর্চা করে তাহলে একটা সময় কিন্তু আর থাকে না। অনেক মানুষ আছে না যে বাচ্চা কাচ্চা বা ওয়াইফ এদের প্রতি অতটা দয়া মায়া দেখায় না, নিষ্ঠুরভাবে তাদেরকে প্রহার করে, মারধর করে, তাদের জন্য বাজার হাট করা, এটা সেটা সাংসারিক দায়িত্ব পালন করা, এগুলো করে না। এর কারণ হচ্ছে যে ওই যে তোমার ওই বাচ্চা কাচ্চা বা এগুলোর ব্যাপারটা সে ছোটবেলা থেকে ওরকমটা দেখেনি, ওইরকম ভাবে প্র্যাকটিস করাটা দেখেনি, বা এমনকি সেও হয়তো ওরকম আদর যত্ন ওরকমটা পায়নি। বিপরীতটাও থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় আর কি। তুমি ছোটবেলা থেকে যে আচরণটা পাবা, বড় হওয়ার পরে তুমিও ওই একই আচার আচরণ তোমার নেক্সট জেনারেশনের উপরে তুমি ইয়ে করতে পারবে আর কি। তো এটাই বলতেছে যে স্ত্রী ও সন্তান সন্ততিরা মূলত মানুষকে মানবিক হতে শেখায়, এবং যারা হচ্ছে সিঙ্গেল লাইফ লিড করে, সিঙ্গেল পুরুষ যারা, তাদের মধ্যে পরোপকারী হয়ে ওঠার যে বিষয়টা, গুণটা, এটা দেখা যদিও থাকে, কিন্তু তারপরেও তাদের হচ্ছে সম্পদ থাকা সত্ত্বেও আর কি। এখানে মিনস বলতে আরেকটা জিনিস হচ্ছে তাদের সম্পদ। হ্যাঁ, তাদের প্রচুর সম্পদ থাকে এবং সম্পদগুলি ফুরায় না, লেস এক্সজস্ট, তাদের সম্পদগুলিও ফুরায় না, এবং তারপরেও তারা অনেক বেশি মাস্টার মানে নিষ্ঠুর হয়ে থাকে এবং অনেক শক্ত হৃদয়ের মানুষ হয়ে থাকে। এবং এটার একটা কারণ হচ্ছে যে তাদের হৃদয়ের যে টেন্ডারনেস, এটা প্রকাশ করার তেমন কোনো মানে প্র্যাকটিস গ্রাউন্ড তারা পায়নি বলতে পারো। ক্রিকেট খেলার আগে যদি তুমি প্র্যাকটিস না করো, প্র্যাকটিস গ্রাউন্ড না পাও, তাহলে কি তুমি ওরকমটা ভালো খেলতে পারবা? 100 জন লোককে নিয়েও যদি ট্রাই করাও, 100 জন মিলে 100 রান করতে পারবে এমন কোনো গ্যারান্টি আছে? যে কোনোদিন প্র্যাকটিস করেনি, ব্যাট ধরেনি, আর হচ্ছে প্র্যাকটিস করেছে এরকম 10 জন গিয়ে 300-400 রান করে ফেলতেছে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এরকম যে দয়া মায়াকে বিকশিত করার জন্য প্র্যাকটিস গ্রাউন্ড লাগে, এবং সেটা হচ্ছে তোমার ওয়াইফ, তোমার চিলড্রেন, বাচ্চা কাচ্চা, বাবা মা, ফ্যামিলি। Grave natures lead by custom and therefore constant are commonly loving husbands, as was said by Ulysses, ভেটুলাম সোয়াম সংস্কৃত ভাষার মতো আর কি। তো যাই হোক, এইটার হচ্ছে বাংলাটা এরকম যে তিনি মানে আমাদের যে ইউলিসিস, তিনি হচ্ছে তার বৃদ্ধা স্ত্রীকে বেছে নিয়েছিলেন ওই অমরত্ব, ইমর্টালিটিকে বাদ দিয়ে। এখানে দেখো ইমর্টালিটি আছে, ইমর্টালিটি অমরত্বকে ছেড়ে দিয়ে তিনি পারসুয়েট করেছিলেন হচ্ছে তার ওয়াইফের। এই ভেটেলাম বলতে হচ্ছে তোমার ওয়াইফ, ভেটেলাম সুয়াম মানে বৃদ্ধা ওয়াইফ। তো বলছে গ্রেভ নেচারের যারা হয়ে থাকে, গম্ভীর প্রকৃতির যে সমস্ত মানুষ, লেড বাই কাস্টম, যারা হচ্ছে রীতিনীতি, প্রথা, সংস্কার, এগুলো যারা সর্বক্ষণ মেনে চলে,
দেয়ারফর কনস্ট্যান্ট, এর ফলে তারা অনেকটাই কনস্ট্যান্ট হয়ে থাকে, মানে সীমাবদ্ধ হয়ে থাকে, তারা অনেক কিছুকেই বিচার বিশ্লেষণ করে, অনেক কিছু হুটহাট সিদ্ধান্ত নেয় না। এই সমস্ত লোকগুলি কি হয়, আর কমনলি লাভিং হাজবেন্ড, অর্থাৎ গ্রেভ নেচারের যে লোকগুলি তারা খুব লাভিং হাজবেন্ড হয়ে থাকে। অর্থাৎ যে সমস্ত হাজবেন্ডরা তোমাদের মানে ওয়াইফদেরকে বেশি ভালোবাসে তারা ম্যাক্সিমামই হচ্ছে গ্রেভ নেচারের হয়ে থাকে। আর ফুটুং ফাটুং যারা বেশি বেশি বলে যে আমি তোমাকে ভালোবাসি, এই করি সেই করি, এই গিফট দিচ্ছে ওটা সেটা, মানে খুব বেশি মাত্রায় যেটা, সেখানে বুঝবা যে সেখানে কোনো সমস্যা আছে, বা এখন সমস্যা না থাকলেও ভবিষ্যতে গিয়ে সমস্যাটা তৈরি করবে বা তৈরি হবে। কিন্তু যারা শুরু থেকে গ্রেভ নেচার তারা হয়তো অত প্রকাশ করে না, কিন্তু তারা আসলে ওয়াইফকে বেশি ভালোবাসে বা লাভিং হাজবেন্ড হয়ে থাকে, সেটা বলতেছে। এইটা গিয়ে যারা মেয়েরা আছো হাজবেন্ডের ভেতরে এটা সিক করতে পারো আর কি, যে তোমার হাজবেন্ড গ্রেভ নেচারের কিনা। যদি ফুটুং ফাটুং হয়ে থাকে তাহলে বলবা যে এই তুমি একটু গ্রেভ নেচারের হও। আচ্ছা, এখানে এই তথ্যটা আমাদের কাছে একটু ভুল মনে হচ্ছে না, যে ইউলিসিস সে তার ওয়াইফকে বেছে নিয়েছিল অমরত্বের জন্য, অমরত্বকে ছেড়ে কি ওয়াইফকে বেছে নিয়েছিল, নাকি আমরা ইউলিসিস কবিতায় জানি যে সে বরং অমরত্বের জন্য তার ওয়াইফকে, তার ছেলে যেটা টেলিমেকাস না, হ্যাঁ টেলিমেকাসই মনে হয় তার নাম, তাকে বাদ দিয়ে সে আবার হচ্ছে সমুদ্র অভিযানে যেতে চেয়েছিল। এখানে ইউলিসিস দিয়ে বলতে পারো যে সাধারণ পুরুষদেরকে বোঝাচ্ছে আর কি। এবার দেখো আরেকটা খুব সুন্দর একটা লাইন, chaste women are often proud and forward as presuming upon the merit of their chastity। বলতেছে যে যারা হচ্ছে সতীসাধ্যী যে সমস্ত মহিলা আছে তারা খুব প্রাউড, হ্যাঁ খুব গর্ব অনুভব করে, এবং ফরওয়ার্ড মানে হচ্ছে বলতে পারো কি বলে শ্রেষ্ঠত্ব অনুভব করে তাদের সতীত্বের যে মহান গুণ সেটাকে প্রিজার্ভ বা প্রিজিউম করার কারণে। মানে হয়তো সে সৎ থেকেছে, বিয়ের আগে কোনো কারোর সাথে সম্পর্ক করেনি, তো এইরকম মেয়েরা অনেক গর্ববোধ করে যে যাই হোক আই অ্যাম অনলি ফর ওয়ান পারসন। অ্যান্ড যখন তার বিয়ে হয়ে যায় তখন সে এই বিষয়টা নিয়ে প্রাউড ফিল করে যে ইয়েস আই এম গিভিং সামওয়ান সামথিং হুইচ ইজ ইনটেক অ্যান্ড হুইচ ইজ ভেরি পিওর, আই এম নট করাপ্টেড, আই এম নট পলিউটেড, অ্যাডাল্টারেটেড। এইরকমটা যখন ফিল করে সে কিন্তু মনস্তাত্ত্বিক দিক থেকে একটা জিনিস তার ভেতর ফিলিং আসে, মানে হ্যাপিনেসের যে ফিলিং সে ফিলিংটা আসে যে ওকে হোয়াট আই এম গিভিং সামওয়ান আই এম গিভিং ইট পিওর। তো এই জিনিসটার কথাই বলতেছে যে যে সমস্ত মহিলারা হচ্ছে নিজের সতীত্ব রক্ষা করে চলে এবং এটাকে মানে রক্ষা করতে পারে তারা অনেক গর্ব অনুভব করে এবং শ্রেষ্ঠ নিজেদেরকে ভাবে। It is one of the best bonds both of chastity and obedience in the wife, if she think her husband wise, but she will never do if she find him jealous। বলছে এই যে চ্যাস্টিটি, এই যে সতীত্বের যে বন্ধন, সতীত্ব যে জিনিসটা বিয়ের পরে এই জিনিসটাই তার হাজবেন্ড এবং ওয়াইফের ভেতরে একটা ভালো বন্ধন হিসেবে কাজ করে। সে যদি তার স্বামীকে মনে করে যে তার হাজবেন্ড হচ্ছে ওয়াইজ, বুদ্ধিমান মনে করে, তাহলে তার সতীত্ব এবং আনুগত্য যেটা অবিডিয়েন্স, এই দুইটাই হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে একটা ভালো বন্ধন তৈরি করতে হেল্প করে। আর যদি সে তার হাজবেন্ডকে হিংসাপরায়ণ মনে করে এবং মনে করে যে না তার হাজবেন্ড ওই রকম মানে লোক না, তাকে বিশ্বাস করা যায় না, তখন কি হয় সে নিজেও অবিশ্বস্ত হয়ে পড়ে। সেও তখন মানে হাজবেন্ড যদি এরকম ফ্লার্টিং হয়ে থাকে তাহলে সেও একটা সময় ফ্লার্ট করা শুরু করে, তারও বন্ধু বান্ধব নিয়ে সে ঘুরতে বেড়াতে শুরু করে দেয় এবং সে আর নিজেকে ওই মানে চাস্ট রাখতে যেটা বা পিওর রাখতে সে আর পারে না। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার আরবান সোসাইটি গুলোতে যেটা হয়ে থাকে আর কি। মানে এই চ্যাস্টিটিটা একটা অবিডিয়েন্সের একটা বন্ধন হয়ে থাকে, বা বলতে পারো সমাজ ফ্যামিলির একটা সুখ শান্তির একটা বন্ধন হয়ে থাকে। এবার আরেকটা সবচাইতে আমি একটু স্প্লিট করে নিই, স্প্লিট করলে পড়তে শান্তি লাগে আর কি, ভাল লাগে, নইলে সেন্টেন্স গুলো অনেক বড় বড় মনে হয়, একটু কেমন বোঝা বোঝা লাগে। দেখো, wives are young men's mistress, companions for middle age and old men's nurse.
এটা একটা খুবই মানে সার্বজনীন একটা কথা বলতেছে। দেখো এটা সেই আজ থেকে 500 বছর আগে বলে গেছে, এখনো কিন্তু ট্রু, এবং সারা জীবন এই ট্রুই থাকবে সব সময়ের জন্য। যে ওয়াইফ যারা, স্ত্রী যারা, তারা ইয়াং ম্যানদের জন্য তারা হচ্ছে মিস্ট্রেস, তারা প্রেমিকা। হ্যাঁ, তারা প্রেমিকা। কম্প্যানিয়ন্স ফর মিডল এজ, এবং যারা মধ্যবয়স্ক তাদের জন্য স্ত্রীরা হচ্ছে সঙ্গী, সঙ্গী হিসেবে কাজ করে। আর ওল্ড এজে গিয়ে স্ত্রীরা নার্স হিসেবে কাজ করে। এটা আমাদের সমাজে যদিও এখন এই জিনিসগুলো একটু কমে এসছে, তবে আগেকার সমাজটাতে এই জিনিসটা ভালো কাজ করতো। ভালো কাজ কিভাবে করতো দেখো, যে তোমার হাজবেন্ড তোমার চাইতে যদি মিনিমাম 10 বছরের বেশি বয়স হয়ে থাকে বা আরো বেশি, তাহলে কি হয় যে আলটিমেটলি তোমার হাজবেন্ড আগে বুড়ো হয়ে যাবে। তখন কি হয় যে তুমি শেষ বয়সে গিয়ে তার নার্সিংটা করতে পারবা, যদি তোমার তখন একটু বয়সটা ওরকম ভাবে কম থাকবে। মিডিল এজে গিয়ে তুমি হাজবেন্ড ওয়াইফ যদি এক্ষেত্রে দেখা যায় যে প্রায় সমান সমান বয়স, 2-1 বছর এদিক সেদিক, তাহলে কিন্তু খুব ভালো সঙ্গী হিসেবে কাজ করে। আর এটা যদি ইয়াং মানুষ হয় তাহলে তার ওয়াইফ, ধরো একজনের বয়স হচ্ছে 25, আরেকজনের বয়স 18 বছর বা 19 বছর, 20 বছর, তখন দেখা যায় যে বেশ ভালো একটা মিস্ট্রেস বা প্রেমিকা হিসেবে কাজ করে। এটা তোমরাও ফিল করবে, এটা প্রত্যেকটা মানুষই ফিল করে। এটা যেমন আমরা ধরো এটা ফিল করেছি, এটা ফিল করতেছি, আর এটা ফিল করব আর কি। যদিও কারো যদি অসুখ বিসুখ এই সময়টাতেই হয়ে থাকে, তাহলে সেও ফিল করবে যে হ্যাঁ, ওয়াইফরা আসলে ভালো নার্স হিসেবে কাজ করে। তো এটাও হচ্ছে কোটেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। So as a man may have a quarrel to marry when he will, সুতরাং একটা মানুষ হচ্ছে বিয়ে করার পক্ষে, মানে একটা মানুষের বিয়ে করার পক্ষে এটাই সবচেয়ে বড় একটা কোয়ারেল হতে পারে। এই কোয়ারেল বলতে ঝগড়া ঠিক না, এখানে লজিক বা যুক্তি। আবার হচ্ছে বিয়ের সঠিক সময় কোনটা, এই বিষয়টা নিয়েও যুক্তি আসতে পারে আর কি। তো এখানে বলতে সো অ্যাজ এ ম্যান মে হ্যাভ এ কোয়ারেল টু ম্যারি হোয়েন হি উইল, অর্থাৎ কখন সে বিয়ে করবে, কখন তার বিয়ে করা দরকার, এই বিষয়টা নিয়ে একটা মানে একটা তর্ক বিতর্ক আসতে পারে। বা বিয়ে করার পক্ষে এটাও কিন্তু একটা শক্তিশালী একটা যুক্তি, যে এই যে এই লজিকটা হচ্ছে একটা যুক্তি। এই সেন্টেন্সটা ধরো একসঙ্গে, সো এই সেন্টেন্স পুরো এই সেন্টেন্স দুটো একসঙ্গে আর কি, যে এইটাও একটা বিয়ে করার পক্ষে শক্তিশালী যুক্তি। যে আচ্ছা বিয়ে করবি না, শেষ বয়সে তোকে কে দেখবে। হ্যাঁ, বাবা মারা কিন্তু এইভাবেও কিন্তু বিয়ে দেয় বাচ্চা কাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে, যে তুই মেয়ে বড় হয়ে গেছিস, তোকে এখন বিয়ে না দিলে সমাজ সোসাইটিতে তুই নিরাপদ থাকবি কিভাবে। এই একটা ছেলেদের ক্ষেত্রে ওকে স্টেবল করতে হবে, হ্যাঁ, ওকে ঘরমুখো করতে হবে, তার জন্য বিয়ে দেয়। শেষ বয়সে গিয়ে কে দেখবে, এটা বাচ্চা কাচ্চা নেওয়ার ক্ষেত্রেও কিন্তু এটা একটা স্ট্রং যুক্তি। আমার বাচ্চা কাচ্চা নাই, শেষ বয়সে গিয়ে কি হবে, আমার এই সম্পদ কে খাবে, অথবা আমার সম্পদ নাই, আমাকে কে দেখবে। But yet he was reputed one of the wise men that made answer to the question when a man should marry. A young man not yet, an elder man not at all. বলতেছে যে তারপরেও এখানে যে গণ্যমান্য যে ব্যক্তিগুলো থাকে বা জ্ঞানী যে লোকগুলো রয়েছে, তাদের বিয়ে করার সঠিক যে টাইম, সে টাইমের ব্যাপারে একটা কি বলে, একটা অ্যান্সারে তারা কখনোই পৌঁছাইতে পারেনি আর কি। মানে বিয়ে করার সঠিক সময় কোনটা, এই প্রসঙ্গে অনেক লোকে অনেক সময় ব্যয় করেছে, কিন্তু তারপরেও এটার সম্পর্কে তেমন কোনো ইয়েতে আসতে পারেনি। অনেকেই বলে যে ইয়াং ম্যান নট ইয়েট, বলতে যে লোকটা খুবই কম বয়স, ধরো 20 বছর, 21-22 বছর বা 17-18 বছর, তার বিয়ে করা উচিত না, মানে এরকম ইয়াং ম্যান। অ্যান এল্ডার ম্যান নট অ্যাট অল, এবং এল্ডার ম্যান যার বয়স 40 পার হয়ে গেছে, তার আর বিয়ে করার দরকারই নেই। মানে তোমাকে যেটা বিয়ে করতে হবে 25 থেকে 40 এর আগে, এর ভেতরে 25 বছরের আগে বা 22-23 বছরের আগেও বিয়ে করা উচিত না, আবার 40 বছর যখন হয়ে গেছে তখনও বিয়ে করা উচিত না। তো এই লাইনটা দ্বারা এটাকেই বোঝানো হচ্ছে। এখানে একজন লোককেও আর কি বোঝানো হচ্ছে, যে একজন বিখ্যাত লোক, তিনি বিয়ে করার সঠিক বয়স কোনটা সে সম্পর্কে বলেছেন, এবং এই ব্যাপারে তিনি বলেছেন যে খুব কম বয়সেও বিয়ে করা উচিত না, বেশি বয়স হয়ে গেলেও বিয়ে করা উচিত না।
তো এখানে তোমরা যখন এক্সপ্লেনেশন পড়তে যাবা তখন দেখবা যে খুব কম বয়স বলতে ওই 20-22-23 বছরের আগে বোঝাচ্ছে, আবার 40 বছরের পরে বোঝাচ্ছে। এবার আসো, it is often seen that bad husbands have very good wife, whether it be that it raises the price of their husband's kindness when it comes, or that the wives take a pride in their patience. বলা হচ্ছে যে এটা অনেক সময় দেখা যায় যে বাজে যে সমস্ত হাজবেন্ড, খারাপ যে সমস্ত লোক, তাদের স্ত্রীরা খুব ভালো হয়ে থাকে। বলছে ওয়েদার ইট বি, এটার কারণ যেটাই হোক না কেন, যখন তারা ভালো আচার আচরণ হচ্ছে করে, স্ত্রীরা তখন তাদের স্বামীদেরকে খুব প্রশংসা করতে থাকে, স্বামীদের কাইন্ডনেসের প্রশংসা করে, আমার স্বামী খুব দয়ালু, এটা সেটা, এরকম খুব প্রশংসা তার কাছ থেকে বের হয়। কিংবা যদি দেখা যায় হাজবেন্ড খারাপ, তখন তারা কি করে যে ধৈর্য ধারণ করে থাকে এবং তারা তাদের ধৈর্যের গুণাবলীটা শো করে। মানে এক কথায় খারাপ লোকদের অনেক সময় এটা দেখা যায় যে খারাপ লোকদের খুব ভালো ওয়াইফ হয়ে থাকে। তারা যখনই একটু ভালো আচরণ করে তখনই কিন্তু ওই ওয়াইফ গুলো তার হাজবেন্ডের প্রতি খুবই অবিডিয়েন্স দেখায় এবং তার হাজবেন্ডের বিষয়গুলো নিয়ে সে তোমার মানুষের কাছে গল্প করে যে তার হাজবেন্ড খুব ভালো ব্যবহার করতেছে বা করে, মানে তারা অনেক প্রাউড ফিল করে। আবার যদি দেখা যায় যে না, তার হাজবেন্ডকে অনেক বুঝিয়ে সোজানোর পরেও তার ভালো হচ্ছে না বা হয়নি, তখন তারা ধৈর্য ধারণ করে, ধৈর্যের গুণাবলীটা তখন তারা শো করে। এই গুড ওয়াইফ যারা আর কি, মানে আধুনিক যুগের ওয়াইফরা কি হয় যে ছেড়ে দিয়ে চলে যায়। অনেক সময় এরকম হাজবেন্ডও আছে যে 10 বছর পরেও সে ভালো হয় এবং এত ভালো হয় যেটা সে চিন্তাও করেনি। বাট এখনকার যারা আছে তারা ওই 6 মাস, 1 বছর, 2 বছর পরে ছেড়ে দিয়ে চলে যায়। দুইটার ক্ষেত্রেই হয় আর কি, ছেলে মেয়ে দুইটার ক্ষেত্রেই হয়। এখানে যে গুড ব্যাড হাজবেন্ড শুধু হাজবেন্ড হিসেবে বলতেছে, আমরা এটাকে ব্যাড কাপলস এভাবেও চিন্তা করতে পারি, বা ব্যাড হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, এক্ষেত্রে দুইটা ক্ষেত্রে হতে পারে। বাট দিস নেভার ফেইলস if the bad husbands were of their own choosing against their friends' consent, for then they will be sure to make good their own folly. কিন্তু মানে পরিবার পরিজন বা হচ্ছে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পিতামাতা, এদের ইচ্ছার এগেনিস্টে গিয়ে যারা হচ্ছে মানে হাজবেন্ড বেছে নেয়, ব্যাড হাজবেন্ডকে বেছে নেয়, তারা তাদের দাম্পত্য জীবনে দেখা যায় যে তাদের ক্ষেত্রেও ফাটল মানে ধরে না বা ধরতে দেখা যায় না। তারা অনেক সময় তাদের এই ভুলটাকে তারা অনেক সময় প্রায়শ্চিত্ত হিসেবে ধরে নেয়। মানে ব্যাপারটা এরকম যে বাট দিস নেভার ফেইলস, বলছে এই জিনিসটাও ফেল করে না। কোন জিনিসটা? যদি কোনো ওয়াইফ তার ব্যাড হাজবেন্ডকে বেছে নেয় তার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে, হয়তো সম্পর্ক করে বিয়ে করেছে এরকমটা আর কি, তখন তারাও ধৈর্য ধারণ করে যে যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, এখন আমি তো করেই ফেলেছি, তো আমি যা করেছি এটা এখন হচ্ছে ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে তারা এটাকে ইয়ে করে নেয় আর কি, মেনে নেয়। তো এই হচ্ছে টোটাল টেক্সট। সামারিতে এই কথাগুলি বলা আছে, সামারিগুলো বা এইটার ইয়েটা আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা এটাকে নিয়ে নাও। আর এইগুলো আমি আর পড়ে দিলাম না, এগুলো তোমরা পড়ে নিও। মেইন টেক্সটগুলো পড়া থাকলে অনেক কিছু লিখতে পারবা। মেইন টেক্সটগুলোর ক্ষেত্রে এই যে আমি এখানে হাইলাইট করে দিলাম, এই লাইনগুলো বেশি বেশি জানার চেষ্টা করবা। এই লাইন, তারপরে এখানে এই লাইনটাও গুরুত্বপূর্ণ, এই লাইনটাও গুরুত্বপূর্ণ, এইখানটায় এই লাইনটাও গুরুত্বপূর্ণ। আমার মনে আছে আমরা যখন এটা পড়তাম, আমাদের সময়টাতে তখন তো ফেসবুক এত পপুলার ছিল না। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে 2010-এ খোলা, তো 10-এ আসার পরে তখন দেখি যে ও চমৎকার বিষয়। তো তখন আমি ফেসবুকে এই লাইনগুলো পোস্ট করতাম একটা সময়, 2010-এর দিকে আর কি। তো এগুলো ওই জন্য আমি অনেক সময় বলে থাকি যে ফেসবুকে দেওয়ার মতো লাইন। ইনফ্যাক্ট ওই যে জন ডানের কবিতার লাইনগুলো ফেসবুকে দেওয়ার মতো লাইন। তৎকালীন আমাদের দৃষ্টিভঙ্গি এরকমটা ছিল। এখন তো ফেসবুকে দেওয়ার মতো আরো অনেক কিছু আসছে, তাই না? আগে তো আর এত কিছু ছিল না। ইনফ্যাক্ট শুরুর দিকে ভিডিও দেওয়া যাইতো না,
10-এর দিকে আমরা ভিডিও দিতে পারতাম না। আবার অনেক ইয়ে ছিল যে তোমার ওই ছবিগুলো সব ধরনের ছবি আপলোড দেওয়া যেত না, এটা মেগাবাইটের রেস্ট্রিকশন থাকতো, অনেক কিছু সমস্যা ছিল। লাইভ যাওয়া যেত না, লাইভ তো পরবর্তীতে আসছে, এরকম অনেক কিছু আর কি ছিল। আচ্ছা, তো এই হচ্ছে আজকের আলোচনা। তোমাদের এর ভেতর থেকে কোনো কিছু জানার থাকলে বলো। আর ভাইয়া এখানে কি আমাদের একজন একজনকে বলো। স্যার এলিউশনটা কি? এখানে এলিউশনের যে মানে প্রশ্ন দেখলাম ব্যবহার। অ্যালিউশন মানে হচ্ছে তোমার উল্লেখ, যেমন এখানে ধরো ইউলিসিসের নাম উল্লেখ করেছে, তাই না? এটা একটা অ্যালিউশন। কোথা থেকে? হোমারের ওডিসি, বা হোমারের ওডিসির ক্যারেক্টারই তো ইউলিসিস, তাই না? বা আমরা যেটা পরবর্তীতে জেনেছি টেনিসনের যে ক্যারেক্টার সেটা হচ্ছে ইউলিসিস। তো টেনিসন তো পরবর্তীর কারের রাইটার, অর্থাৎ ফ্রান্সিস বেকনের পরের। কিন্তু হোমারের ইলিয়াড, সেখান থেকে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ওডিসি আর কি। ওডিসি থেকে ওডিসির যে মেইন ক্যারেক্টার তার নাম হচ্ছে, কই গেল, এই যে এখানে ইউলিসিস ক্যারেক্টারটাকে অ্যালিউট করেছে বা অ্যালিউশন করেছে। তারপর এখানে আরেকটা হচ্ছে জ্ঞানী গুণী মার্কা লোকের কথা, এই যে এখানে অ্যালিউশন করা আছে। এখানে এই একটা লোকের নাম আছে, হ্যাঁ, এটা হচ্ছে মিটেলাস নামে একটা লোক আছে, যিনি হচ্ছে দার্শনিক, তার কথা কিন্তু এটা, সেই ব্যাপারে কথা বলেছেন। মিটেলাস না মিলেটাস এরকম একটা নাম আর কি। তিনি একজন হচ্ছে দার্শনিক গ্রিসের, তো তার ব্যাপারটা এখানে উল্লেখ করেছেন এখানে। তো এইগুলো হচ্ছে অ্যালিউশন। আর অ্যালিউশন মানে কোনো জায়গা থেকে কোনো জিনিস রেফারেন্স টানা। জি স্যার, বুঝতে পারছি। স্যার একটা প্রশ্ন, প্যারাডক্স মানে কি বোঝায়? প্যারাডক্স মানে হচ্ছে পান এবং প্যারাডক্স। প্যারাডক্স মানে হচ্ছে যে একটা জিনিস তোমার বোঝাবে, শুনতে মনে হবে ওইটাই, এটা কোনো কিছু হলো, কিন্তু যখন আমরা গভীরভাবে চিন্তা করব তখন এটা হচ্ছে দেখবো যে আচ্ছা এটা রাইট। যেমন ধরো তোমাকে যদি বলা হয় যে, যদিও প্যারাডক্স, সিমিলি, মেটাফর এগুলো অনেকগুলো, আইরনি, স্যাটায়ার এগুলোর ভিতরে অনেকটা কানেকশন রয়েছে, তারপরে যদি একটু উদাহরণ দেয় এরকম যে ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস যদি বলা হয়, তোমার মনে হবে যে যারা ফেইল করে তারা আবার সাকসেসের পিলার কেমনে হলো, এটা কেমনে হলো, যে ব্যর্থটা কিভাবে আবার। কিন্তু যদি তুমি একটু গভীরভাবে চিন্তা করো যে তুমি প্রথমবার যখন ব্যর্থ হবা তারপরে কি হবে, তুমি একটু জিনিস শিখবা যে আচ্ছা এই করলাম দেখে আমার মনে হয় এই সমস্যাটা হলো, দ্বিতীয়বার ওই প্রবলেমটা আর হবে না, কারণ তুমি ওই ভুলটাকে এড়িয়ে যাবা, তৃতীয়বার আবার হবে, এরকম করতে করতে একটা সময় গিয়ে তুমি একটা জিনিস আবিষ্কার করে ফেলবা বা নতুন একটা জিনিসকে তৈরি করতে পারবা। তো এইটাই হচ্ছে কাইন্ড অফ প্যারাডক্স। এছাড়াও আরো প্যারাডক্স আছে, যেমন আইরনিও এক ধরনের প্যারাডক্স, সিচুয়েশনাল আইরনি, যেটা তুমি চিন্তা করতেছো যে হচ্ছে তুমি ধরো ফুটবল খেলতে গেছো, ফুটবল খেলতে গিয়ে তুমি বিশাল একজন রাজনীতিবিদ, তুমি ফুটবল খেলার হচ্ছে ইয়ে করতেছো, উদ্বোধন করতে গেছো, এবার জোরে করে পানি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে গেছে এরকম একটা মাঠ, কর্দমাক্ত মাঠ, তুমি জোরে করে একটা বল মারতে গেলা উদ্বোধনের জন্য, এবার তুমি নিজেই বল মারতে গিয়ে চিৎপটাং হয়ে পড়ে গেলা। এটা একটা সিচুয়েশনাল প্যারাডক্স, মানে তুমি চিন্তা করেছিলে একটা, হবে একটা, কিন্তু হয়ে গেছে আরেকটা। এটা আবার একদিক দিয়ে সিচুয়েশনাল আইরনিও হয়। তো প্যারাডক্স হচ্ছে এরকম যে তোমার শুরুতে মনে হবে যে এটা কোনো কথা হলো, বাট তুমি যখন গভীরভাবে চিন্তা করবা দেখবা যে ওইটাই রাইট কথা। এটা হচ্ছে কাইন্ড অফ প্যারাডক্স। এই যে তোমরা ওই যে একটা বই পড়েছো না, প্যারাডক্সিক্যাল সাজিদ, হ্যাঁ, ওই বইটাতেই দেখবা যে অনেক জিনিস আছে প্যারাডক্স। হ্যাঁ, ওটা প্যারাডক্স, ওই জিনিসটাই আর কি। স্যার দুইটা কোশ্চেনের পিডিএফ দেন নাই। কোন দুইটা? The Coleridge concept of imagination and lyrical ballads as a manifesto of romantic age. আচ্ছা, দিয়ে দেবো নি আমি। পিডিএফ দিলে স্যার সুবিধা হয় ডাউনলোড করে পড়তে। আচ্ছা, আমি দিয়ে দেবো নি। স্যার অ্যাফ্রোহিস্টিক স্টাইল আর অ্যাফোরিজম এই দুটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? আচ্ছা, তুমি আরেকটা কি বললো এটা আমি জানি না, আমি বুঝতে পারিনি। তবে অ্যাফোরিজম মানে হচ্ছে ওই যে শর্টেন অফ সেন্টেন্স, যেমন এই যে এই সেন্টেন্সটাই, এই সেন্টেন্স একটা ছোট্ট সেন্টেন্স না, কিন্তু এটাকে যদি ব্যাখ্যা করতে যাও অনেক বড় ব্যাখ্যা করা লাগবে, অনেক কিছু তুমি লিখতে পারবা। তো এটাই হচ্ছে অ্যাফোরিজম, যে অনেক
বৃহৎ একটা থটকে তুমি নিয়ে এসে একটা সেন্টেন্সের ভিতর বন্দি করতেছো। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যাফোরিজম। যেমন এইটাতে বৃহৎ একটা চিন্তা ভাবনা, একটা থটকে একটা সেন্টেন্সের ভিতরে নিয়ে এসে বন্দি করে ফেলতেছে, এটাকে বলা হয় অ্যাফোরিজম। টার্সনেস অফ সেন্টেন্স মানে সেন্টেন্সের সংক্ষিপ্তকরণ। স্যার ওইটা হইতেছে অ্যাপ্রোহিস্টিক স্টাইল। না, আমার অর্থ জানা নাই। আর এটা ফ্রান্সিস বেকনের ভাই একটা প্রশ্ন আছে, মনে হয় ফ্রান্সিস বেকনের প্রশ্নটার কথা বলতেছে। অ্যাপ্রোহিস্টিক স্টাইল এটা আমার জানা নাই, আমি আজকে তোমার কাছে প্রথম শুনলাম মনে হয়। আমি জানা স্পেলিং দিয়ে পাবে না মনে হয়, যে আমাদের ফার্স্ট ইয়ারে অ্যাফোরিস্টিক স্টাইল, তুমি অ্যাফোরিস্টিক স্টাইল হয়তো শুনেছো। ওই অ্যাফোরিস্টিক স্টাইল আর অ্যাফোরিজম ওই একই মানে জিনিস। ওনার লেখার যে ধরন ওই হ্যাঁ ওইটাই মানে ওইটাই ওটা তো অ্যাফোরিস্টিক স্টাইল। অ্যাপ্রোহিস্টিক না, ওটা অ্যাফোরিস্টিক, ওটা অ্যাফোরিস্টিক। হ্যাঁ, তো অ্যাফোরিস্টিক স্টাইলটা হচ্ছে তোমার এই এটাকে বলা হয়। যেমন এখানে মনে হয় আছে কোথায় আনসার, এই যে বেকন হ্যাজ বিন কল্ড দ্য ফাদার অফ এম্পেরিসিজম। এখানে এম্পেরিসিজম বলতে যে জ্ঞানী সেন্টেন্স গুলো লেখা, কিন্তু এখানে আরেকটা জিনিস আছে অ্যাফোরিজম। স্যার হচ্ছে বেকনের মানে লেখাগুলো মানে প্রবন্ধগুলো উনি হচ্ছে অ্যাফোরিস্টিক স্টাইলে লিখেন। হ্যাঁ, অ্যাফোরিস্টিক স্টাইলে লেখেন। এটা নিয়ে একটা প্রশ্নও আছে, আমি ওটার তো নোট তোমাদেরকে দিবই, তোমরা পাবা। আর বেকনের হচ্ছে প্রবন্ধগুলো মানে লেখাগুলো অনেক ছোট ছোট হয়, যেমন অফ স্টাডি। হ্যাঁ, মানে লেখা খুব ছোট বাট এগুলার মিনিং কিন্তু অনেক বৃহৎ। হ্যাঁ, এইটাকেই বলে অ্যাফোরিস্টিক স্টাইল আর কি। স্যার আপনি যে সাজেশন দিচ্ছেন ওইখানে তো 17 নম্বর কোশ্চেনে আছে এটা, ওই আপনার পার্ট বি তে। পার্ট বি তে আছে না? হ্যাঁ, ওটা আমি দিয়ে দেব, ওটা আমি দেব। দেখি ওটা পার্ট বি এর এগুলো অ্যানসার আমি পাবলিশ করতে থাকবো, এই কয়েকদিন পর থেকে এটা শুরু করব আর কি। যদিও ওই অ্যানসার গুলো হচ্ছে নোট আকারে দেব না, ওইটা তোমাদেরকে বোঝার জন্য। ওইটা হয়তো বা আমি চ্যাট জিপিটি ইউজ করব, অথবা আমি হয়তো আমার বই থেকে বিভিন্ন বই থেকে রেফারেন্স দেব, এভাবে আমি ইউজ করে ওই অ্যানসার গুলো দেব আর কি। স্যার আর একটা হচ্ছে আপনি তো 7টা হচ্ছে সাবজেক্টের সাজেশন দিয়েছেন। হ্যাঁ, যে এই একটা ভিক্টোরিয়ান পোয়েট্রিটা বাদ আছে। স্যার এই যেগুলো বললেন এগুলা কি শুধু শর্টের জন্য দিবেন মানে পার্ট বি এর জন্য নাকি ব্রডও? পার্ট বি এর জন্যই দিব, ব্রডের ক্ষেত্রেও কিছু দিব, যেটাকে আমি হ্যান্ড নোট বলতেছি না, ওটাকে আমি বলবো হচ্ছে ডিসকাশন। আমি যখন পোস্ট করে দেবো ওটা আমি বলবো যে এটা ডিসকাশন বা এটা হ্যান্ড নোট, মানে যেটা আমি ওই যে বিভিন্ন এআই দিয়ে জেনারেট করব বা বিভিন্ন বই থেকে 2-4টা সেন্টেন্স নিব, নিয়ে জেনারেট করে ওগুলো আমি দেবো, জাস্ট ওগুলো জানার জন্য, পড়ার জন্য, ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য হেল্প করবে। এমনিতে যে লেকচার শিটগুলো দিচ্ছেন বা যেগুলো আর কি আজকে পড়াইলেন, এগুলো কি আমরা হ্যান্ড নোট হিসেবে নিব? এগুলো কাইন্ড অফ নোট, এগুলো আমি নেট থেকেই সব নিয়েছি, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জিনিস থেকে। কোথাও দেখবা যে পুরোটাই একটা ওয়েবসাইটের সাথে মিলতেছে, আবার কোথাও দেখবে যে এই একটু একটু করে মিলতেছে, মানে আমি যেখানে যখন যেটা ভালো পাই সেখান থেকে সেটা নিয়েছি। স্যার যে কোশ্চেনগুলো বই থেকে পড়াইছেন এগুলোর কি আবার আলাদা নোট দিবেন? না, যেগুলো আমি নোট দিব সেগুলো তো দিয়েই দিব, নোট দিয়েই পড়াবো। আর কিছু আছে যেগুলো হচ্ছে তোমার আমি নোট থেকে বা বইয়ের কোশ্চেন দেখে যেগুলো দিয়েছি অত বড় আছে, ক্রিটিসিজমের তো অনেকগুলো বই থেকে পড়াইছেন। হ্যাঁ এগুলো আমি নোট দিব, ক্রিটিসিজম এবং হচ্ছে তোমার ইয়ের নোট, এই যে নাম কি, লিঙ্গুইস্টিক্স, এই দুইটার 100% নোট পাবা। এগুলো সবগুলো নোট আমি দেব, এই দুইটার সব নোট দিব, বাকিগুলোর সব নোট দিতে পারবো না, কারণ সব নোট তৈরি করার টাইমই পাবো না। এটা হচ্ছে ক্রিটিসিজম এবং হচ্ছে লিঙ্গুইস্টিক্স এর যে নোট দিবেন, এগুলা কি মানে একেবারে সমস্ত মানে প্রশ্নের অ্যানসার একত্রিত করে আপনি কি প্রশ্নগুলোর অ্যানসার দিবেন? আমি বুঝি নাই, ওই একটা একটা করে নোট দিব আমি। ইনফ্যাক্ট ওই যে লিঙ্গুইস্টিক্স যে কটা পড়াইছি আমি তো নোট দিয়েই মনে হয় পড়াইছি। যাই হোক, যখন দিব তখন দেখবা ইনশাল্লাহ, আর পাবা, সব নোটই পাবা, হিস্ট্রির এবং হিস্ট্রি বলতেছি এই ক্রিটিসিজম এবং লিঙ্গুইস্টিক্স এর সব নোট পাবা। স্যার অন্যান্য সাবজেক্টের ব্রডগুলা কি আমাদের রেডি করতে হবে? হ্যাঁ, অন্য সাবজেক্টগুলো ব্রডগুলো আমিও কিছু দেব, তোমরাও কিছু রেডি করবা। আমি যখন প্রশ্ন পড়াবো তখন তো পাবেই, আমি যেগুলো দিলাম না সেটা রেডি করে ফেলবা। আর আমি অনেকগুলো নোট দিব, হ্যাঁ অনেকগুলো নোট দিব যেগুলো তোমাদেরই। আচ্ছা, তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আমি বলতে চাচ্ছিলাম যে মানে আপনি যে লিঙ্গুইস্টিক এবং হচ্ছে ক্রিটিসিজমের যে সাজেশন গুলো দিয়েছিলেন, শুধু সেগুলোর উপর ভিত্তি করে কি আপনি হচ্ছে নোট দিবেন? হ্যাঁ, এই যে সাজেশনটা দিয়েছি, এই সাজেশনে যা আছে সেটাই, সেই নোটগুলোই পাবা।
হ্যাঁ, এখন যদি মনে করো যে এই সাজেশনের বাইরে আরো নোট, তো ওই নোটগুলো দেবো না, এখান থেকে যে নোটগুলো যে সাজেশন আছে সেটাই। ও মানে সব প্রশ্ন একত্রে মানে অ্যানসার তৈরি করে দিবেন আর কি। হ্যাঁ ওকে স্যার কিছু কোশ্চেন মনে হয় আরো বাকি আছে না, এটা তো আবার পড়াবেন? হ্যাঁ আচ্ছা, তো ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই। আর সামনের দিন হচ্ছে নেক্সট যেই রাইটিংটা রয়েছে সেই রাইটিং পড়াবো। নেক্সট রাইটিংটা কি রয়েছে, অফ ট্রুথ নিয়ে আমরা সামনের দিন পড়বো। আর এই অফ ট্রুথের আমরা এমনও হতে পারে যে লাইন বাই লাইন নাও পড়াতে পারি। তিনটা জিনিস আমি লাইন বাই লাইন পড়াবো। একটা হচ্ছে দুইটা জিনিস, সেটা হচ্ছে যে এই অফ ম্যারাথন সিঙ্গেল এটা আমরা পড়ে ফেললাম, অফ গ্রেট প্লেস, আরেকটা হচ্ছে অফ রেভেন্স। এই তিনটা আমরা লাইন বাই লাইন পড়বো। বাকিগুলো এমন হতে পারে যে লাইন বাই লাইন নাও পড়তে পারে, আমরা হয়তো সামারি পড়ে যাবো। মানে এই তিনটা খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন চাকরির পরীক্ষাতেও আসে বা বিভিন্ন ইয়েতেও আসে, যার জন্য এই তিনটা আমরা লাইন বাই লাইন পড়বো। আচ্ছা, তো ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে আবার কথা বলবো। আল্লাহ হাফেজ।